This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি ঠোঁটকাটা শুভজিৎ। চেনা পথ, সেই চেনা পথের বাইরে বেরিয়ে রাহুল গান্ধীকে নিজেকে ভাঙাচোরা শুরু করলেন। খেয়াল করেছেন, রাহুল এখন অনেক বেশি কালারফুল, অনেক বেশি রঙিন। কালারফুল ইমেজ মেকওভার, সেটা কি করছেন রাহুল গান্ধী? কংগ্রেসের রায়বেরেলির সাংসদ, লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে আমরা ধবধবে সাদা টি শার্টেই দেখতে অভ্যস্ত। পরনের প্যান্ট কখনো কালো, কখনো ঘিয়ে, কখনো কফি কালার হলেও তার টি শার্টের রং কিন্তু সর্বদাই সাদা ছিল, তাই দেখেছি আমরা। যেদিন প্রথাগত পাঞ্জাবি পরেছেন সেদিনও কিন্তু হোয়াইট কালার, সাদা রঙই ছিল। সেই রাহুলের এখন কোট আনকোট রংবাজি শুরু হয়েছে। হ্যাঁ, আমি কনসিয়াসলি বললাম রংবাজি। রামধনুর মতো রং ছড়াচ্ছেন তিনি। কখনো পরনে নীল, কখনো হলুদ, আবার কখনো শার্টের রং পিঙ্ক। আচ্ছা, বিশেষ কোনো বার্তা দিতে চাইছেন রাহুল গান্ধী? সে কারণে কি ছক ভেঙে একটু বেরিয়ে আসছেন? এ প্রশ্ন এড়াই কি করে? আপনারা একটু মজা করে প্রশ্ন করতেই পারেন যে এত রং নিয়ে বলার কি আছে, হোয়াটস রং ইন ইট? না, কোনো রং ব্যাপার নেই। কিন্তু এই যে কোট আনকোট রং রুটে, মানে রঙের রাস্তায় তিনি হাঁটলেন, সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু তার এই কোট আনকোট রংবাজি সেন্সেশন তৈরি করেছে। একেবারে ঝড় উঠেছে। জেন জির কাছে কালারফুল রাহুল দারুণভাবে ট্রেন্ডিং। এখানেই প্রশ্নটা। দেখুন, রাজনীতি অনেক কিছু মাথায় রাখতে হয়। রাহুল কি এটাই চেয়েছিলেন? মানে জেনজির কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতেই কি এখন একটু রংচঙে রঙের ব্যবহার? সচেতনভাবেই নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে চাইছেন কি তিনি? নাকি প্রতিটি রং বেছে নেওয়ার সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা দেওয়ার কারণ রয়েছে? রাহুলের যারা খুব ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন তারা কিন্তু সুপরিকল্পিতভাবে রাজনৈতিক বার্তার কথাই বলছেন। আসুন একটু প্রিজমে ফেলি, কারণ ওই আমরা জানি প্রিজমে সাদা রং আসলে ভিপজিওর দেখতে পাওয়া যায়, বেনিয়া সহকলা। হ্যাঁ, আসুন একটু প্রিজমে দেখি। এই সেদিন প্রয়াগরাজে ছাত্রদের এক কর্মসূচিতে রাহুলের পরনে ছিল পিঙ্ক শার্ট। মাত্র 4 দিনে অনলাইনে পিঙ্ক শার্টের বিক্রি কত বেড়েছে জানেন? 478%, 478%। ঠিকই শুনছেন, পিঙ্ক রংটি জেনজির মনে ধরার কারণ যে রাহুলই, আশা করি সেটা বুঝতেই পারছেন। কিন্তু রাহুল কেন পিঙ্ক বা গোলাপি শার্টটি বেছে নিয়েছিলেন? ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন পিঙ্ক হলো তারুণ্যের প্রতীক, প্রতিবাদের প্রতীক। আবার এই রাহুলকেই একদম অন্যরকম লুকে দেখা গেল শনিবার পুনায় ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠানে। পরনে উজ্জ্বল হলুদ শার্ট, এই হলুদের মধ্যে আবার সতেজতা রয়েছে। তো একদিন নীল টি শার্ট পরে হাজির হয়েছিলেন প্রতিবাদী রাহুল। দেখুন, কংগ্রেস বলছে রাহুলের নীল রং বেছে নেওয়ার কারণ সংহতি, অধিকার, শক্তি। বাবা সাহেব আম্বেদকর এবং দলিত বঞ্চিত শ্রেণীর প্রতি সংহতি প্রকাশ করতে রাহুল নীল রংটিকে বেছে নিয়েছিলেন। তার এই রঙিন স্টাইল নিয়েও সোশ্যাল মিডিয়ায় মিম শুরু হয়েছে। কিন্তু রাহুল ডোন্ট কেয়ার, এসবের তোয়াক্কাই তিনি করছেন না। পলিটিক্যাল ইমেজ মেকওভারে তিনি মেতে রয়েছেন।
তবে কেউ কেউ আবার কালার থেরাপির কথাও কিন্তু বলেছেন। কোনো জ্যোতিষের পরামর্শই কি রাহুল রঙিন হয়ে উঠলেন? অদ্ভুতভাবেই বৈদিক কালার থেরাপির সঙ্গেও রাহুলের রং নির্বাচনের কিন্তু একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। জ্যোতিষশাস্ত্রে মানে যারা বিশ্বাস করেন তাদের জন্য বলছি, পিঙ্ক বা গোলাপি হচ্ছে, তারা বলেন শুক্র গ্রহের প্রতীক। এ শুক্র লোকজনের সঙ্গে সুসম্পর্ক এবং সামাজিক গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করে। হলুদ হচ্ছে বৃহস্পতি বা গুরুর রং, জ্ঞান, প্রজ্ঞা, জীবনে নতুন আশার আলো দেখায়। খেয়াল করুন, পুনেতে শিক্ষার্থীদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন হলুদ শোট, দেখুন সেই ছবি। কিন্তু নীল হচ্ছে শনির রং। কালার থেরাপিতে এটি শান্ত রং, অধিকারের লড়াই, সংহতির প্রতীক। নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক দিয়েও যদি দেখি, রাহুল গান্ধীর জন্ম তারিখ 19শে জুন 1970। 19 মানে ওই যারা নিউমেরোলজির অঙ্ক ইত্যাদি কষেন তারা বলছেন 1, জন্ম সংখ্যা 1, একের অধিপতি মানে অধিপতি গ্রহ সূর্য। তাহলে ভাগ্য সংখ্যা তার নাকি হয় 6, মানে 6কে তারা বলেন শুক্র। সেদিক থেকে দেখলে রাহুল গান্ধীর শুভ রং হলুদ, কমলা, জাফরান। নেতৃত্ব, আত্মবিশ্বাস, রাজনৈতিক জীবনে প্রভাব বিস্তার করতে সাহায্য করে এই রঙগুলো। আবার হালকা গোলাপি শুক্রর প্রিয় রং, মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে। সাদা, যেটা রাহুল এতকাল পরে এসেছেন, তাও রাহুল গান্ধীর জন্য অত্যন্ত নিরাপদ, ইতিবাচক রং। তবে রাহুল নীল রঙের টি শার্টও পরেছেন। এই গাঢ় নীল নাকি শনির রং। সংখ্যাতত্ত্ব অনুযায়ী এটা নাকি রাহুলের সঙ্গে ম্যাচ করে না, মানে রাহুলের জন্য সংখ্যাতত্ত্বের বিচারে এটা হয় শত্রু রং। ফলে এটা বুঝতে পারছেন, মানে আমরা জ্যোতিষীদের সঙ্গে কথা বলেই এই বিষয়টা আমরা ভাবনা চিন্তা করেছি, কথা বলেছি। জ্যোতিষ নয়, বরং বিশেষ একটা বার্তা দিতে প্রতীক হিসেবে রাহুল গান্ধী এই রং বেছে নিয়েছেন, যেটাকে আমরা একটু সার্কাস্টিক্যালি কোটানকোট রংবাজি বলছি। Today, I came to Pune. বোম মারা হয়েছে, গাড়ির উপরে অ্যাটাক হয়েছে। যখন আমি বুঝতে পেরেছি যে আমার গাড়ির উপরে অ্যাটাক হয়েছে। গাড়িতে অন্তত 20 বার অ্যাটাক হয়েছে, আর এদের কারোর গায়ে এতটুকু আঁচড়ও লাগে। নিশ্চিত দুষ্কৃতী ছাড়া রাতের অন্ধকারে কেউ হামলা করতে পারে না। জানে না আরাবুল অঙ্কানুচঙ্কানের কাছে মাথা নত করে না। সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি তার নিজের গাড়িতে কোনো লোককে দিয়ে গাছগুলো ভেঙে আইএসএফের বিরুদ্ধে আঙুল তোলার চেষ্টা করছে। ভাঙড়ের মানুষের জন্য আরাবুল ইসলাম বিগত দিনে লড়াই করেছে, আগামী দিনেও লড়াই করবে। ওর এখন দাড়ি রেখে মৌলানা হয়ে যাওয়াটা সবচেয়ে ভালো। আজকে রাজনীতির রংবাজির কথা যখন বলছি, আরাবুল ইসলামের গাড়িতে হামলা হচ্ছে তখন সব রংবাজি একরকম হয় না। একসময় দাপট দেখিয়ে ভাঙড়ের তাজা নেতা হয়ে উঠেছিলেন আরাবুল। পেশি শক্তিকে একেবারে কাজে লাগিয়েছিলেন তিনি সে সময়। মেজাজ কড়া, দুর্দণ্ড প্রতাপ। ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ এই আরাবুল ইসলামী লিখতেন। ভাঙড়ের প্রাক্তন বিধায়কের একটা বাহুবলী ইমেজ তখন ছিল, অনেকগুলো রকম ফের ছিল। সেই ভাঙড়ে এখন আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হচ্ছে। অভিযোগ তো তাই। শনিবার রাতে তিনি বাড়ি ফিরছিলেন, উড়িয়াপাড়ায় তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। গাড়িতে মুহুর্মুহু ইট পড়ে। একসময় আরাবুলের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠত। ছবিটা এখন জাস্ট উল্টে গিয়েছে। উল্টেছে অবশ্য আগেই। তৃণমূল নেতৃত্বই ক্ষমতার পাশা উল্টে দিয়েছে। নেতৃত্বের ভরসার পাত্র হয়ে ওঠেন শওকত মোল্লা। ভাঙড়ের নির্বাচনী প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন যে শওকত মোল্লা কতটা গুরুত্ব রাখেন। তাজা নেতা আগেই সেই আঁচ পেয়ে নওশাদের দলে গিয়েছিলেন। আইএসএফ ছাড়ার 24 ঘন্টার মধ্যে সেই আরাবুল আক্রান্ত। আরাবুলের গাড়িতে কারা হামলা চালালো? আইএসএফ।
তৃণমূল কারা, কোন গোষ্ঠী? এই দিকে ঠিক আরাবুল ইসলামের বাড়ি এবং তিনি নিউ টাউনের দিক থেকে পোলেরহাট হয়ে ঠিক এই দিক দিয়েই বাড়ি আসছিলেন। ঠিক সেই সময় কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাতেই তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। দুদিকেই ঘন গাছগাছালি, বলা যেতে পারে জঙ্গল, এবং সেই জঙ্গলের সুবিধা নিয়েই কার্যত তার ওপরেই হামলা চালানো হয়েছে বলেই অভিযোগ। শুধু একটাই কথা বলবো, যারা হামলা করেছে বা যারা চক্রান্ত করছে, যারা বিরোধিতা করছে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ভাঙড়ের মানুষের জন্য আরাবুল ইসলাম বিগত দিনে লড়াই করেছে, আগামী দিনেও লড়াই করবে। চক্রান্ত করে, ভয় দেখিয়ে, বোমা মেরে, গুলি চালিয়ে আরাবুল ইসলামকে রোখা যায়নি, আগামী দিনেও রোখা যাবে। এখনো পর্যন্ত সেই ঘটনাস্থলে কাঁচের টুকরো পড়ে রয়েছে, অর্থাৎ তার যে গাড়ির উপরে হামলা হয়েছিল সেই হামলার পরবর্তীতে এখানে কিন্তু কাঁচ পড়ে রয়েছে একাধিক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে। অর্থাৎ বলা যেতে পারে যে কতটা গুরুতর সেই আঘাত ছিল তার ছবি কিন্তু এই ছবির মধ্য দিয়েই কিন্তু স্পষ্ট। পরবর্তীতে আরও একটি যদি ছবি দেখায়, যে এই যে ঠিক রাস্তা থেকে নেমে গিয়েছে একটা সরু গলি, সেখানে কিন্তু অসংখ্য পায়ের ছাপের ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে পায়ের ছাপের ছবি দেখা যাচ্ছে, সেই ছবি দিয়ে পরিষ্কার বোঝানো যাবে যে যারা দুষ্কৃতী বা যারা হামলা চালিয়েছিল তারা ঠিক কিন্তু এই রাস্তা দিয়ে এসেছিল এবং এই রাস্তা দিয়ে এসে তারা জানছিল যে আরাবুল ইসলাম তিনি আসবেন এবং তার পরবর্তীতে তার উপরে হামলা করা হবে বলেই পরিকল্পনা ছিল। তেমনটাই কিন্তু পরিষ্কার এই ছবি দিয়ে ঠিক এখান দিয়েই কিন্তু দুষ্কৃতীরা আসেন এবং আরাবুল ইসলামের উপরে হামলা চালানো হয়। যে সমস্ত দুষ্কৃতীরা করেছে তাদের বিরুদ্ধেই বলছি, আমি দুষ্কৃতীই বলবো, আমি কোনো কারো নাম করে বলবো না। রাতের অন্ধকারে যে হামলাটা করেছে, নিশ্চিত দুষ্কৃতী ছাড়া রাতের অন্ধকারে কেউ হামলা করতে পারে না। যেটা আমার কাছে খবর, আমার পিছনেই অনেকগুলো বাইক ছিল, তারা বলেছে 2-3টে বোম পড়েছে। ওখানে গুলির আওয়াজটা আমি বলতে পারবো না, কিন্তু বোম মারা হয়েছে, গাড়ির উপরে অ্যাটাক হয়েছে। তখন আমি বুঝতে পেরেছি যে আমার গাড়ির উপরে অ্যাটাক হয়েছে। তখন কয়েকজনা ছুটে আসছিল পিছন দিয়ে। আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এর সাথে কারা যুক্ত। পুরো আইএসএফরাই এর সাথে যুক্ত, পরিকল্পনা করে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুলকে দামানো যাবে না। সম্পূর্ণ ভিত্তিহীন। আমার তো মনে হয় তিনি তার নিজের গাড়িতে কোনো লোককে দিয়ে গাড়ি গাছগুলো ভেঙে আইএসএফের বিরুদ্ধে আঙুল তোলার চেষ্টা করছে। তিনি হয়তো বুঝতে পারছেন ভাঙড়ে এখন ওনার নামে একটা মানে ফুটেজ খেতে হবে, সেই কারণে হয়তো তিনি তেনার নিজের গাড়িতে কাঁচ ভেঙে তারপরে আমাদের বিরুদ্ধে এই অভিযোগ আনতেছে। কিন্তু আইএসএফ এই রাজনীতি করে না, বা এই জায়গায় দাঁড়িয়ে আইএসএফের এই রাজনীতি করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে নওশাদ সিদ্দিকের দলের লোকজনই আরাবুলের গাড়িতে হামলা চালিয়েছে। আইএসএফ শক্তি বাড়ানোর পর থেকেই ভাঙড়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ লেগে রয়েছে। তৃণমূল যাকে দায়িত্ব দিয়েছিল সেই শওকত মোল্লা এখন জেলে, কবে বেরোবেন ঠিক নেই। শওকতের অনুপস্থিতিতে আরাবুল কি আবারও নিজের পায়ের নিচের রাজনৈতিক জমি শক্তপোক্ত করতে চাইছেন? সেই কারণেই আইএসএফ ছেড়ে নওশাদের দলের নিশানা হয়ে পড়েছেন কি তিনি? এ প্রশ্নও কিন্তু উঠছে। একদিন আগে দল ছেড়েছে, আইএসএফের নামে দোষ দেবে, এটা স্বাভাবিক নিয়ম। আমি বলবো এটা তদন্ত সাপেক্ষ তদন্ত হোক, কারণ আমি একাধিক এখানে ইকুয়েশন দেখতে পাচ্ছি। এটা হতে পারে ভাঙড়ের মানুষের মন পাওয়ার জন্য নিজেই হামলা করাতে পারে। দ্বিতীয় হচ্ছে কদিন আগে দেখলাম একজন নতুন বন্ধু পেয়েছে, কিন্তু তার বন্ধুর সাথে দীর্ঘদিনের শত্রুতা আছে, সেও সুযোগটা কাজে লাগাতে পারে। এই হয়তো উইকেটটা ফেলে দিই, কিন্তু পারেনি। তৃতীয়ত হচ্ছে যেভাবে ক্ষমতায় ছিল, শুধু আইএসএফের ছত্রছায়ায় থাকার কারণে মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশটা করছিল না, এবার হয়তো ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। এবং এটাও খবর পেলাম ওই নেতার পরিবারের কেউ নাকি বিএলআর অফিসে থাকতো, এর জমি ওর নামে রেকর্ড, ওর রেকর্ড কেটে দিয়ে ফেক দলিল বানিয়ে এই ধরনের হাড্ডাবাড্ডা করে বেড়াতো, তার আগের হয়তো বহিঃপ্রকাশ হতে পারে। সুতরাং তদন্ত সাপেক্ষ, পুলিশ তদন্ত করুক, কোনোভাবেই ভাঙড়ে এই ধরনের হিংসা রাজনীতি আমি করতে দেবো না। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী অনেক রকম সম্ভাবনার কথাই বললেন। আপনারা শুনলেন, রাজনীতি নানা সমীকরণেই চলে। জনরোষ থেকে লোকে ঢিল ছুটতে পারে, জনরোষ থেকে গাড়ি থেকে বোমাও পড়ে। ভাঙড়ের মানুষের আবেগ টানতে আরাবুলের সাজানো নাটকের কথাও কিন্তু নওশাদ বলছেন। আরাবুল ইসলামের বাড়ির কাছ থেকে যে তাজা বোমা উদ্ধার হয়েছে তাও কি সাজিয়ে রাখা? আরাবুলি লোক দিয়ে সাজিয়ে রেখেছেন কি?
বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে 3টি তাজা বোমা উদ্ধার হয়। বম্ব স্কোয়াডের লোকজন এসে সেই বোমা নিয়ে গিয়েছে। কুড়িয়াপাড়ায় যেখানে আরাবুল ইসলামকে তার ওপর হামলা চালানো হয়েছিল, সেখান থেকে এই মুহূর্তে বম্ব স্কোয়াড উদ্ধার করলো 3টে তাজা বোমা। এই মুহূর্তে গাড়িতে তোলা হচ্ছে সেই মুহূর্তের ছবি। বম্ব স্কোয়াড আসে আজ সকালবেলায় এবং পাড়া প্রতিবেশীদের নজরে প্রথম আসে এই বিষয়টা। তারপরে খবর দেওয়া হয় পোলেরহাট থানার পুলিশকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে বম্ব স্কোয়াড এসে 3টে বোমা পাশের যে জঙ্গল সেখান থেকে উদ্ধার করলো এবং খুব সাবধানতার সঙ্গে গাড়িতে তোলা হচ্ছে। যে পুলিশ ভ্যান রয়েছে সেই ভ্যানে তোলা হচ্ছে। পোলেরহাট থানার পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে গোটা বিষয়টা, কে বা কারা রেখে গেল। এবং এই মুহূর্তে আমরা দেখাই গোটা এরিয়া কিন্তু এই মুহূর্তে অত্যন্ত সতর্কতাভাবে গোটা ঘিরে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এইখানে গাড়ি যাতায়াত করতে দেওয়া হচ্ছিল না, যেহেতু বোমা উদ্ধার হচ্ছিল। কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় কি কারণে বা কারা এই বোমা রেখে গেল। আইএসএফ দল ত্যাগ করার পরে আরাবুল ইসলামের ওপর যেভাবে হামলা চলে, সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরাবুলের বাড়ি থেকে একেবারে 1 কিলোমিটারের মধ্যে বলা ভালো ঢিল ছোড়া দূরত্বে উদ্ধার হয়েছে আজ সকালবেলা 3টে তাজা বোমা। আইএসএফ ছাড়লো, ও তৃণমূল ছাড়লো, ও কংগ্রেসে গেল, ও সিপিএম করলো, কিংবা ও যেটা বেশি হলে ওর জন্য ভালো, ওর এখন দাড়ি রেখে মৌলানা হয়ে যাওয়াটা সবচেয়ে ভালো। আরাবুল আর শওকত মোল্লা মিলে এদের দুজনের গাড়িতে অন্তত 20 বার অ্যাটাক হয়েছে, আর এদের কারোর গায়ে এতটুকু আঁচড়ও লাগেনি। এই অদ্ভুত ঈশ্বরের আশীর্বাদ আর কেউ পেল না কেন, এটাই ভাব। তৃণমূলের কোণঠাসা হয়ে আইএসএফ করছিলেন, কিন্তু কেন নওশাদ সিদ্দিকীর সঙ্গে 5 মাসের বেশি ঘর করতে পারলেন না? নওশাদের দলেও কি কোণঠাসা হয়ে পড়েছিলেন? এবার কি করবেন আরাবুল? আবারও তৃণমূলে ফিরবেন নাকি পদ্ম শিবিরে যোগ দেওয়ার কথা ভাবছেন? সেটা সময় বলবে। ভাবলে অবাক হবেন, প্রতিটা ক্ষেত্রে আইএসএফের নেতৃত্বরা আমাকে হেয় করার চেষ্টা করে। শুধু হেয় নয়, বিভিন্ন রকম আমার এখানকার এইসব ছেলেরা আছে, প্রচুর ছেলে আমার ভাঙড়ে, তাদের বলে তোরা ক্যানিংয়ে যে আরাবুল ক্যানিংয়ে দাঁড়িয়েছিল, ক্যানিংয়ে লড়াই করে। এরম ধরনের বারবার ছেলেদের সাথে প্রায় গণ্ডগোল বাঁধতে যায়, তারপরেও হয়নি। শেষবেশ ওরা আমার বিরুদ্ধে অনাস্থা আনলো। মানে আপনি বলছেন আপনার রাগটা নওশাদ এবং আব্বাস সিদ্দিকীর ওপরেই, এবং তাই দল ত্যাগ? হ্যাঁ, তাছাড়া কি কারণ হতে পারে? আমি ওনাদের দলই, আমি তো চলে এসি, সবাই তো আইএসএফ করে নিয়েছি পঞ্চায়েত সমিতিটা, তাহলে ওনারা আরাবুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা আনার কোনো প্রশ্ন আছে কি? আছে? তাহলে সেই জায়গাতে অনাস্থা আনলে কি আপনার তখন মনে হবে যে আমার বিরুদ্ধে ওনারাই অনাস্থা আনছে, আবার আমি ওনাদের সাথে গলায় গলা মিলিয়ে চলা কি ঠিক হবে? না পারবো, আমি পারবো না, অন্যরা কেউ হলে পারবে। কিন্তু আপনি তো বহুদিনের রাজনীতিবিদ, আপনি তৃণমূল কংগ্রেসে প্রায় 20 বছরের বেশি থেকেছেন, আর তারপর আইএসএফ এ যোগদান করলেন। তাহলে আপনার মতন একজন হ্যান্ডকে কেন ব্যবহার করা হলো না আইএসএফ? একটা ব্যাপার হচ্ছে এখানে, একটা সত্যি কথা বলতে কি, আরাবুল ইসলাম যেখানে যাচ্ছে হাজারে হাজারে মানুষ, সেইটা ওনারা মেনে নিতে পারছে না। যে আরাবুল ইসলাম যদি নওশাদের ঊর্ধ্বে চলে যায়, জনসমর্থক যদি আরাবুলের পক্ষে চলে যায়, তাহলে এনাদের বাজার ডাউন হবে। আমি যখন হেরে গিয়েও, আমি যখন ক্যানিং পূর্বে যাচ্ছি, যেখানে যাচ্ছি হাজারে হাজারে লোক। যে ঘটনা ঘটলো, আপনার গাড়িতে বোমাবাজি, ইট মারা হলো, সেটা কি কেন হলো বা কি কারণ বলে মনে করছেন আপনি? এটা শুনুন, ওরা ভেবেছে আরাবুলকে ধমকে চমকে কিছু করা যাবে, আইএসএফরা জানে না আরাবুল ধমকানো চমকানোর কাছে মাথা নত করে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব, কিন্তু কারোর কাছে মাথা নত করব না। আজকে সেসব ডেভেলপমেন্টের উনি 5 বছরে কি করলেন? উনি শুধু বিধানসভায় গিয়ে বড় বড় ভাষণ দিলে তো হবে না, কাজটা করতে হবে, কাজ করে দেখাতে হবে। আমি কলমে এই করে দেবো আর সার্বিক উন্নয়ন হবে না, ওই কলমে কোনো দাম নেই। মানুষের পরিষেবা দিতে হবে, সার্বিক উন্নয়ন করতে হবে, মানুষের পিছিয়ে পড়া মানুষদের সাথে থাকতে হবে। গরিব মানুষের দুবেলা দুমুঠো খেতে পায় না, আমি যদি বলি চলো লাঠিঘাটে করে চলো মিটিং মিছিল, এটা হয় না। মানে আপনি কি সরাসরি নওশাদ সিদ্দিকীকেই বোঝাতে চাইছেন? আমি শুনুন, যে বোঝার সে বুঝবে, আমি কারোর নাম করে বলতে চাইছি না। আমি চাই ভাঙড়ের শান্তি, ভাঙড়ের সার্বিক উন্নয়ন, ভাঙড়ের মানুষ শান্তিতে বাস করুক, ভাঙড়ে বারবার অশান্তি, গুলি, বোম, বন্দুকের রাজনীতি না করে আমি সমস্ত ভাঙড়বাসীর কাছে আবেদন রাখবো যে শান্তি বজায় রাখার স্বার্থে সবাই আমরা একসাথে কাজ করি, আমরা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের কাজ করি, তাতে আগামী দিনে মানুষ পরিষেবা পাবে।
কিন্তু আরাবুল বাবু, আপনার তাহলে তৃণমূলে হলো না জায়গা, আপনার আইএসএফ এ জায়গা হলো না, এখন তাহলে আপনার নেক্সট কি, মানে আপনার নতুন পদক্ষেপটা কি হতে আমার চলেছে? কোনো পদক্ষেপ নেই, আমার কোনো পদক্ষেপ নেই। এখন আমি দেখব কি হচ্ছে। সবাই তো রুটি রুজির জন্য ছোটাছুটি করে, আমিও রুটি রুজির জন্য ছোটাছুটি করছি। আপনারা ভাবছেন যারা বল তৃণমূল ছেড়ে আইএসএফ ছেড়ে আবার অন্য দল সুবিধে যেখানে পাবে, দলের মানুষ সুবিধে যেখানে পাবে, কর্মীরা প্রোটেকশান পাবে, কর্মীরা মাথা তুলে দাঁড়াতে পারবে, কর্মীরা দুবেলা দুমুঠো খেতে পারবে, এই ধরনের কাজের সাথে যুক্ত হতে হবে। সে যদি বলে কেউ সমাজসেবী করতে হবে, বিশিষ্ট সমাজের কাজের জন্য করতে হবে। তবে ভাঙড় কিন্তু আবারও তেতে উঠছে। আরাবুলের গাড়িতে হামলার দিনই ভাঙড়ে আইএসএফ এর পার্টি অফিস পুরল। কারা পুরালো? আরাবুলের লোকজন। আইএসএফ অবশ্য বিজেপির দিকেই আঙুল তুলছে। শনিবারই ভাঙড়ে বিজেপির কার্যালয় উদ্বোধন হয়েছে। অতি উৎসাহে কি বিজেপি কর্মীরা আইএসএফ এর পার্টি অফিস আগুন ধরালো? টালিগঞ্জে বেআইনি নির্মাণ ঘিরে তুলকালাম। সাহেববাগানে ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করে তৃণমূলের অফিস করার অভিযোগ। পার্টি অফিস দখলমুক্ত করতে অ্যাকশন। বুলডোজার নিয়ে তৃণমূলের অফিস ভাঙতে এলাকায় যায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। হ্যালো, এই যে হলো সেই নোটিশ, যেই নোটিশে একেবারে লেখা রয়েছে যে একটা দোতলা একটা বিল্ডিং, এবং সেই জায়গায় যে এটা কোনো রকম প্ল্যান নেই, যে অংশ সেটাই কিন্তু ভাঙার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। এখানে যে সমস্ত জিনিসপত্র সেগুলো একে একে বার করে নেওয়া হচ্ছে, এবং নিচে একটি দোকানও রয়েছে, এবং স্থানীয়রা কিন্তু বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে কথা বলেন এবং রীতিমতো ক্ষোভ বিক্ষোভ শুরু হয়, এবং তারপর এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে আসে এবং পুলিশ, তুমি দেখতে পাচ্ছ স্থানীয় একেবারে যে জিনিসপত্র। কেন ঘর ভেঙে দেবে? কেন জানি না, এখন নতুন সরকার এসছে, অনেক কিছু করবে। এখন এত বছর ধরে কেউ আসেনি, এত বছর ধরে কোথায় ছিল? এতদিন ধরে কোথায় ছিল? কোথায়? না, একটা কথা, একটা দেওয়ালের ছবি আঁকা মানে কিন্তু পার্টি অফিস। এখন একটা দেওয়ালের ছবি আঁকা মানে কিন্তু পার্টি অফিস। হয়তো ইলেকশন চলছিল, ইলেকশনের মধ্যেই করা হয়েছে, এবার হয়েছে বলে কি আর পার্টি অফিস হয়ে গেছে? এটা তো এরা থাকতো, এরা এখানে ভালো পরিবর্তন করছে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি জমিটা কে বলেছে? দাঁড়ান, কে বলে? হ্যাঁ, এতদিন নোটিশ কোথায় ছিল? এই প্রশ্ন তারা বলছেন তারা যাবেন কোথায়, এবং তুমি দেখতে পাচ্ছ এবার পুলিশ এখানে রয়েছে, কেন্দ্রীয় বাহিনী তারা এখানে রয়েছেন, এবং একেবারে তোমাকে যে ভেতরের অংশ সেখানেও দেখাবো, কেন্দ্রীয় বাহিনী তারা এবং পুলিশ তারাও কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং নিচের যে অংশ সেই অংশটাও মূলত তারা সব মিলে নজর রাখছেন। পার্টি অফিস ছিল না, কোনো পার্টি অফিস ছিল না। এই যে তৃণমূলের লোগো লাগানো, ওইটা এমনি লাগিয়েছিল ছবি, কিন্তু ঘর ওইটা ঘরই, কিন্তু ইয়ে নয়, লোক থাকতো। তো জিনিসপত্র তো নামানামি করছে, তো এখন তো ভেঙে দেবে বলছে। সেইটাই তো। এবারে কোথায় যাবে বলুন? সব মানুষরা কোথায়? গরিব মানুষ তো, বলুন। আমরা কজন থাকতো এই ঘরে? এখানে অনেকজন থাকতো, এরা তো থাকতো সবাই মিলে। কটা ফ্যামিলি এই ঘরে থাকতো? একটাই ফ্যামিলি থাকতো, একটাই তো ঘর আছে ওপরে। টিপু সুলতান ফ্যামিলির প্রপার্টি। আমাদের কবরস্থান কিভাবে মারলো আমাকে? এটা আমাদের কবরস্থান ছিল, আমাদের কবরস্থান বসত না, এটা হেরিটেজ। হ্যাঁ, ওইটা পার্টি অফিস ছিল। কাদের? তৃণমূল কংগ্রেসের। ওটা কি দখল করা হয়েছিল? হ্যাঁ, দখল করে বানিয়েছে অবৈধভাবে। এখন কি ওটা উপরটা ভেঙে দেবে? হ্যাঁ, ভেঙে দেবে। আপনাদের এলাকা দখল করা? হ্যাঁ, আপনাকে মারলো কেন? আমাদের সম্পত্তি পুরো দখল। কারা করেছিল দখল? কারা? কুমার সাত কুমার সাত ছেলেরা। তৃণমূলের একটা অফিস যদি বেআইনি থাকে, ভাঙা তার আইনের কি দিক সেটা তো আমি বলতে পারবো না, সেটা নিশ্চয়ই যারা ওখানে পার্টি অফিস চালান তারা বলতে পারবেন। আর দিকে দিকে যে তৃণমূলের পার্টি অফিসগুলো বিজেপি দখল করে বসে আছে তার কি হবে? যেগুলো তৃণমূলের দীর্ঘদিনের পার্টি অফিস, আমার বেলেঘাটাতেই একাধিক রয়েছে, সেগুলো বিজেপি দখল করে গেরুয়া রং করে নিয়েছে, তার বিচারটা কে করবে? তাহলে কি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি লিখতে হবে? ওয়াকফের জমিতে যারা ওয়াকফ নিয়ে এত কান্নাকাটি করে, তারা যখন সেখানে পার্টি অফিস তৈরি করে,
আবারও বলছি, বিজেপি তো বহু পার্টি অফিস, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার বরানগর কেন্দ্রে কিছু পার্টি অফিস দখল হয়েছিল, আর যারা দখল করেছিল তারা বেশিরভাগ ক্ষেত্রেই, শতকরা 80% ক্ষেত্রেই তারা বিজেপির লোক ছিল না, তারা তৃণমূলেরই পুরনো লোকজন ছিল, যারা তৃণমূলে কলকে না পেয়ে করেছিল এই কাজ। আমি সেগুলো ব্যক্তিগতভাবে তাদের হাতে আবার পৌঁছে দিয়েছি। আপনি তামাম বরানগর জুড়ে খোঁজ নিতে পারেন, একটাও নিদর্শন দেখাতে পারবেন সিপিএম আর কংগ্রেস পার্টি অফিসগুলো রাতারাতি তৃণমূল কি করে হয়ে গিয়েছিল? কংগ্রেস আর সিপিএম এর পার্টি অফিসগুলো যারা দখল করেছিল তারা আবার এত বড় বড় কথা বলে কি করে? আমি বলি যে কোনো দখলই অন্যায়। আর আমাদের কাছে অভিযোগ এলে যে আমাদের অন্য কারোর পার্টি অফিস আমরা দখল করেছি জানান, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। ধরলা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল অজ্ঞাত পরিচয় যুবক। ময়নাগুড়ির ব্রহ্মপুর এলাকায় পুলিশকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের। নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ এলাকাবাসীর, ফলে নদীতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই গর্তেই ওই যুবক তলিয়ে গিয়েছে, যার নাম পরিচয় এখনো জানা যায়নি, যে কারণে অজ্ঞাত পরিচয় বলা হচ্ছে এখনো। স্থানীয়রা এমনটা দাবি করছেন। ঘটনাস্থলে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। সেই ছবি দেখছেন আপনারা।